ছিলাম আজকের বাংলাদেশে। মনিয়াপা, বিরতির আগে জানতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের উগ্রপন্থী অসাধু চক্রের সাথে জামাত শিবিরের যে সম্পর্কের কথা বা নেতাকর্মীদের জড়িত থাকার যে অভিযোগ, দালিলিক প্রমাণ ইত্যাদি দেখা গেছে, জোট সঙ্গীর এমন অবস্থানে আপনি বিএনপি নেত্রী হিসেবে কি ভাবছেন বা কর্মী হিসেবে কি ভাবছেন? আমি এইখানে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আমরা কিছুদিন আগে 1.5 বছর আগে আমরা আমেরিকায় দেখেছি নাফিস নামে একটা ছেলে, ওখানেও কিন্তু এই ধরনের কথা উঠেছিল। বাঙালি যখনই কিছু হয়, ভারতে বর্ধমান জেলায় এই ঘটনাটা ঘটেছে। 2 জন বাঙালি তা সন্দেহভাবে তারা অ্যারেস্ট হয়েছে, যারা মারা গিয়েছে তাদেরকেও ধরা হয়েছে। কিন্তু সেইখানে ভারত সরকার কিন্তু বাংলাদেশকে দায়ী করার কথা, চিঠি লেখার কথা, তোমার দেশ থেকে এটা হয়েছে। কিন্তু কেন ভারত সরকার কিন্তু নীরব? সেখানে বাংলাদেশ সরকারের হঠাৎ করে কি হলো? কোনো মানুষ যদি, এমনও তো শুনেছি আমরা যে আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে তখন বাংলাদেশেরও মুসলিম হিসেবে 2-4 জন গিয়েছে, পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছে তখনও গিয়েছে, লিবিয়ায় যখন যুদ্ধ হয়েছে তখনও গিয়েছে, ইরাকে যখন যুদ্ধ হয়েছে শান্তিরক্ষী বাহিনীর বাইরেও গিয়েছে। কিন্তু বর্ধমানের এই ঘটনার সাথে বাংলাদেশ সরকারেরই বেশি মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার প্রশ্নটা, বর্ধমানের রাজধানী কি বাংলাদেশ, না বাংলাদেশের রাজধানী ভারত? আমি আপনার কাছে প্রশ্ন করছি এটা, কারণ ভারতের সরকার, আমি আপনার কথা শুনে কিন্তু একটু শঙ্কিত না হয়ে পারলাম না। বাংলাদেশের লোকজন যদি পার্শ্ববর্তী দেশ, সেটা ভারত হোক, মিয়ানমার হোক, কোনো সন্ত্রাসী কার্যক্রম অংশগ্রহণ করে, সেটা বাংলাদেশের জন্য কিন্তু শঙ্কিত হওয়ার মতো ঘটনা না। বাংলাদেশে শোনেন, বাংলাদেশের জন্য কিন্তু শঙ্কিত হওয়ার মতো ঘটনা। একটা বাড়িতে 20 জন ছেলে থাকে, কাজিন, জি, 20 জনই যে খুব ভালো বিসিএস অফিসার হবে নট নেসেসারি, রাইট। একজন নষ্ট হয়েই যায়, প্রত্যেকটা ফ্যামিলিতেই আপনি দেখবেন। বাংলাদেশ থেকেও 18 কোটি মানুষের মধ্যে কিছু হতে পারে। কিন্তু আমার কথাটা এটা, ভারত একটা বিশাল বড় দেশ, তার মানে 50টার অর্ধেক, মানে 50টার একটা বাংলাদেশের মতো অবস্থা। ভারত আমাদের শোকজ করবে, তোমার দেশ থেকে এটা আসছে, এটা হচ্ছে, আমরা শিহরিত, আমরা ভীত, বা আমরা এটা করো। ভারত কিন্তু এখানে নিশ্চুপ। বাংলাদেশ এই কাজটা, এটা কিন্তু কিছুটা অবাক লাগার কথা না? আমি আপনাকে উল্টা প্রশ্নটা করছি। এরকম ঘটনা তো লন্ডনেও হয়েছে, আমেরিকাতেও হয়েছে, বিশ্বের অনেক দেশেই হয়েছে, সেখানে কিছু হলো না। ভারতের বর্ধমানের জেলা বাংলাদেশের কাছে যেতেই পারে কেউ, কেউ যদি যে মানুষটা তুরন বানায়, সে কিন্তু আমেরিকাতে গেলেও তুরনই বানাবে, ইন্ডিয়াতে গেলেও তুরনই বানাবে। আমি বুঝতে পারছি না আপনি ভারতকে নিশ্চুপ, সেটা বলি না। আপনি ভারতকে কেন নিশ্চুপ বলছেন আমি অবশ্য জানি না। ভারত কিন্তু এখন আমরা কোনো চিঠিপত্র দেখি না ভারত থেকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আসছে, এরকম আমি কিছু দেখি না। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা আলোচনা হবে না আসলে। বাবা ভাই, একটা নাফিসকে নিয়ে যদি আমেরিকা এত তোলপাড় হয়ে যেতে পারে, একটা বাচ্চা ছেলে 18 বছর বয়স যার, তাকে নিয়ে এরকম হলে কেন এটা হবে না? আমেরিকাতে তোলপাড় হয় নাই, আমেরিকাতে তোলপাড় হয় না, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বাংলাদেশি বলে নাফিসের খবর আমরা বড় করে দিয়েছি। বাবু ভাই, আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম যে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিয়ে এখন যা হচ্ছে, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যে সচিবদেরকে আজকে পর্যন্ত শোকজ করা হয়েছে, দলের একজন এমপি হিসেবে আপনি এটাকে কেমন ভাবে দেখেন? কেউ কেউ অবশ্য বলছেন যে মুক্তিযোদ্ধার যে মন্ত্রী আছেন আকম মোজাম্মেল হক, তার অবস্থানও এক্ষেত্রে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে আওয়ামী লীগের ভিতরের লোকজনের মধ্যে দিয়ে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রী যিনি, ওনাকে তো আকম মোজাম্মেলকে আপনি ভালো করেই চিনেন এবং জানেন। উনি কিন্তু একজন মাঠ থেকে উঠে আসা নেতৃত্ব এবং সঠিক নেতৃত্ব, বারবার নির্বাচিত। উনি পৌরসভায়ও অনেকবার নির্বাচিত, জনগণের পরীক্ষিত একজন নেতা। এই পর্যন্ত যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বার্থেই নিয়েছেন। তাই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি নকল হয়ে যায়, তখন এটা আজকে মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দেওয়া হচ্ছে, একজন ভুয়া মুক্তিযোদ্ধা সেই সম্মানটা গ্রহণ করবে, এটা জাতির জন্য তো লজ্জাজনক। আর আমি মনে করি একটা কলঙ্কময় ইতিহাস থেকে যাবে। সেই জন্যই এত স্বচ্ছভাবে এটাকে পুঙ্খানুপুঙ্খ দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে সচিবদেরকে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীকে কোনো বড় ধরনের চাপের সম্মুখীন হতে হবে না এর জন্য এইগুলি কেন তিনি স্বাধীনভাবে, আমার মনে হয় না। আমি এটা মনে করি না। আমি মনে করি সার্বিকভাবে আওয়ামী লীগ সহযোগিতা করবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যারা বিলীন করে দিতে চেয়েছিল মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করেছিল এতটি বছর, এই 4 দলীয় জোট সরকার, এরশাদ সরকারের সময়, আমি বলবো না যে আমরা খুব স্বচ্ছ, আমাদের সময়ও দিয়ে একটা হয়তো হয়েছে, এগুলিকে তুলে ধরার জন্যই আজকে এই কার্যক্রম। আমি একটু জনাব মনিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এই কথাগুলি অনেক বেশি মানে তৈরি করে কিনা, নাকি সেটা শুধু একটি রাজনৈতিক মেরুকরণ বা বলয়ের মধ্যেই? একই কথা, বাঙালিদের মধ্যে, বাংলাদেশের বাইরে যেখানেই যান বিশ্বের,
সব জায়গাতে দুইটা পার্ট, একটা মুক্তিযুদ্ধের পক্ষে, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। এখন এইটার কিন্তু কোনো পরিবর্তন নাই। বাংলাদেশে আমেরিকায়, বাংলাদেশে লন্ডনে কোনো ডিফারেন্স মেক করে না, একই জিনিস, একই রকম, একই ধরনের। বিশেষ করে যারা রাজনীতি করে, মানে আগে এক সময় আমার মনে হতো যে রাজনীতি খুব সম্মানের ব্যক্তিত্ব, এখন অনেক সময় মনে হয় রাজনীতি করি এটা বলতাম যে এইটা কেন করো, আর তো সবকিছু করা উচিত, রাজনীতি তো করা উচিত, তো খারাপ লোকরা করে। তো এখন যে আমাদের ইমেজ একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে রাজনীতির মধ্যে, যে আমরা একে অপরকে অসম্মান করে খুব সুখী হই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি হাসিনা, আমরা বা আরেকজন বিরোধী দলের নেত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করে কথাটা বলে একটা রূঢ়ভাবে তাকে উপস্থাপন করছি। এটা তো কোনো বিষয় হচ্ছে না। আমি আপনাকেও মানে অসম্মান করছি, নিজেও অসম্মানিত। সুতরাং আমাদেরকে এই শ্রদ্ধার বিষয়টা, আমাদেরকে এই সম্মানের বিষয়টা চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যে একটা প্রধানমন্ত্রী কিন্তু শুধু এটা কোনো দলের বিষয় না, এটা বিষয়টা হচ্ছে যে সে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সুতরাং আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি খুব খারাপ হয়, এটা আমার জন্য কোনো অবস্থাতে সম্মানজনক নয়। আমি রেজা ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করে নিই, তারপরে আমি দুই রাজনীতিবিদ আমাদের এখানে যারা উপস্থিত আছেন, সাবেক বর্তমান এমপি, তার কাছে এই পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার বিষয়টি জানতে চাইবো। রেজা ভাই, আপনার কাছে আবার একটু জানতে চাই যে জালিয়াতি করে মুক্তিযুদ্ধ সনদ নেওয়া 3 সচিব এবং যুগ্ম সচিবের বিরুদ্ধে যে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাদেরকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে, অনেকেই বলছে তাদের বেলায় সরকার একটু ধীরে চলো নীতি নিয়েছে, নাকি ঠিকই আছে? আপনি কি মনে করেন? এই বিষয়টাকে আমি একটু রিসার্চ করে দেখেছি। সেটা হলো মুক্তিযোদ্ধা কারা, এই ডেফিনেশনটা কিন্তু এখন পর্যন্ত নির্মিত হয়নি। বলা হয়েছে যিনি মুক্তিযোদ্ধাকে পানি সরবরাহ করেছেন, যিনি মুক্তিযোদ্ধাকে শত্রু শিবির থেকে সংবাদ সরবরাহ করেছেন, যে মহিলা রান্না করে মুক্তিযোদ্ধাকে যুদ্ধে যেতে সহায়তা করেছেন, তিনিও মুক্তিযুদ্ধের অংশ, তিনিও মুক্তিযোদ্ধা। এই কারণে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কিন্তু ডিফাইন করা হয়নি যে মুক্তিযোদ্ধা বলতে কাকে বোঝাবে। পরবর্তীতে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় এসে বলছে যারা এখন ইনলিস্টেড হন নাই দরখাস্ত দেন। এই দরখাস্ত দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো শেষ হয়নি। লেটেস্ট যে সচিবদের ব্যাপারটা উল্লেখযোগ্যভাবে ওইটাকে আমি খুব গভীরভাবে দেখেছি। তারা আবেদন করেছেন, তাদের যে আবেদন ক্যান্সেল করার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে আপনি আবেদন করেন না, আপনি সরাসরি মন্ত্রীর কাছে করেছেন, মন্ত্রী সচিবকে লিখেছে, সচিব মুক্তিযোদ্ধা সংসদে পাঠিয়েছেন, তারা রিপোর্ট দিয়েছেন, তার প্রেক্ষিতে এটা একজনের ক্ষেত্রে হয়েছে, একজনের ক্ষেত্রে। অন্যদের ক্ষেত্রে আবার বলছেন যে মুক্তিযোদ্ধা হতে হলে কি কি সার্টিফিকেট লাগবে, তারা কিছু কিছু সার্টিফিকেট দিয়েছে। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার তারা ছিল, তার রণাঙ্গনের সাথী যারা তারা ছিল। এখন আপনি তাকে জালিয়াত কথাটা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স যেটা নিচ্ছেন, যেটা বাবু বললেন যে উদ্দেশ্যটা মহৎ, কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো অ্যাসার্ট করা হয়নি। কিন্তু তারা চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে চাকরিটা বাড়ানোর জন্যই তাদের উদ্দেশ্যটা তারা বলতে চান যে আমি প্রয়োজন হয় না ডিক্লারেশন দেইনি, আমি এখন প্রয়োজনে ডিক্লারেশন দিয়েছি, কিন্তু এই মুহূর্তে এসে ডিক্লারেশন দিয়ে তারা চাকরি নিতে বাড়াতে গেলে এটাকে কেউ সুখকর অবস্থায় ধরবে না। আমি মনে করি সময় তাদের যে বয়স ছিল সেটাও একটু কোশ্চেনেবল। না, বয়সের আবার একটা দেখবেন, একজন জেনুইন ফ্রিডম ফাইটার আছে যিনি সৌহার্দ্য উদ্যানে দিলেন বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সারেন্ডার করছিলেন, তাকে বিচ্ছু নামে অভিহিত করা হতো। সেই সময় তার বয়স ছিল 10 বছর। তিনি যখন আবার পড়তে গেছেন সেই সময় কিন্তু তার গার্ডিয়ানরা তার বয়সটা ভবিষ্যতে চাকরি পাবে কিনা আরো সরিয়ে দিয়েছিল। আপাত অবস্থায় তাকে মনে হবে মাইনর ছিল, সকলের ক্ষেত্রে নয়। ওই জন্য বললাম যে অ্যাসার্ট না করার কারণে এই এলোমেলো অবস্থার শিকার হয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে, ভুয়ারা মুক্তিযোদ্ধাদের যে সম্মানের জায়গাটা সেটা দখল করছে। আমি মনে করি আকাম মোজাম্মেল সহ গভর্নমেন্টের যে রোলটা, এটা সঠিক রোল। যে কোনো মূল্যে তাতে যদি 10 জনের প্রতি অবিচার হয় তবে এটা অ্যাসার্ট করা উচিত। অনন্তকাল ধরে মুক্তিযুদ্ধের সম্মানের এই জায়গার মুক্তিযোদ্ধারা এভাবে বেচাকেনা হতে পারে না। মনিয়া, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। আপনি রাজনীতিবিদদের পারস্পরিক শ্রদ্ধা এবং সম্পর্ক নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন আমাদের প্রবাসী মনিরুল ইসলাম ভাই। আমরা এই ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনবো, বিশেষ করে আপনার এবং বাবু ভাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।